আমাদের দুর্ভাগ্য এখন আমাদের একটা নোবেল বিজয়ী মহামানব আসছে যে মহাদানবে পরিণত হয়েছে। তো এখন হয়েছে কি আমাদের ওই ডাইনি খেদায় দিয়া রাক্ষসের পাল্লায় পড়ছি আমরা। তার বিরুদ্ধে সবগুলো মামলা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তিনি তুলে ফেলেন। তিনি গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর তিনি মওকুফ করলেন। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে নিলেন। তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিলেন। তিনি এগুলো দেখে এই যে নাহিদ বা আসিফ তারা কি শিখছে? তারা শিখছে যে আমাদের মুরব্বী, এই মুরব্বী নিজেই তো তার এতগুলি ধান্দা বাগায় নিছে, তাহলে আমরা ধান্দা বাগায় নিতে সমস্যা কি? তারাও তাদের বাবাদেরকে লাগিয়ে দিছে যে তোমরা এখন মার্কিন দাবিদার এটা কেন? এখন মার্কিন দাবিদার তারা এই কারণেই করছে যে তাদেরকে আসলে ক্ষমতাটা হয়তো ধরে রাখতে হবে দীর্ঘ সময়, এবং ক্ষমতা দীর্ঘ সময় ধরে রাখতে গেলে আপনার একটা মার্কিন সমর্থন প্রয়োজন। তো এখন এই সরকারটাতে আপনি তো অনেকে আমরা হয়তো বিশ্বাস করছি না ডক্টর ইউনূস এরকম কিছু করবেন না এবং তিনি যথাসময় নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন, কিন্তু কথা হচ্ছে তাই যদি হয় তাহলে ডক্টর ইউনূস কেন এ ধরনের মানে আমাদের উপর চাপিয়ে দেয়া যে চুক্তিগুলো সেগুলো তিনি মেনে নিচ্ছেন এবং আমাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন, এবং যেই ব্যক্তি এটা ফাঁস করছে আপনি তাকে চাকরিচ্যুত করে দিচ্ছেন। তা থেকে বোঝা যাচ্ছে যে এখানে এমন কিছু হচ্ছে যেটা মানে আমাদের জনগণের কাছ থেকে আড়াল করা হচ্ছে। যেমন আপনি অনুষ্ঠানের শুরুতেই আমাকে যে বললেন যে আসলে এখানে এমন কি কি মানে চুক্তি হয়েছে যেটা আমাদের কাছে গোপন করা হচ্ছে, আমি এখন আপনাকে একটু স্পেসিফিক ভাবে আমি বলি। ধরেন বাণিজ্যিক যে শর্ত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে 6টি বাণিজ্যিক শর্ত রয়েছে। যেমন মার্কিন যে সামরিক ইকুইপমেন্ট যেটা আমি একটু আগে বললাম, এটার আমদানি আমাদের বাড়াতে হবে, এবং রাষ্ট্রীয় যে আকাশে যে বিমান, বেসামরিক উড়োজাহাজ এবং যন্ত্রাংশ, এটার আমদানি আমাদের যুক্তরাষ্ট্রের সাথে বাড়াতে হবে। জ্বালানি এলএনজি আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে হবে। গমের আমদানি, এটা ইতিমধ্যে এটা আপনি জানেন আমাদের স্বাক্ষর হয়ে গেছে, তাদের থেকে আমাদের গম কিনতে হবে। এবং জাহাজ নির্মাণ এবং শিপিং খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সমমানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সেটা আমাদেরকে নিতে হবে। আমাদের বন্দর, জেটি, জাহাজ তৈরিতে যে চীনের যে একটা লজিস্টিক সাপোর্ট আছে সেটা আমরা নিতে পারবো না, আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটা নিতে হবে। তো এই যে তারপরে যে সফটওয়্যারের ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের তাদের থেকে সফটওয়্যার আমাদেরকে ক্রয় করতে হবে, এবং ডিজিটাল যে বাণিজ্য এবং প্রযুক্তি সংক্রান্ত যে 5টি শর্ত আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ওষুধ, কৃষি এবং পরিবেশ সহ 13টি খাতে আমাদেরকে নন ট্যারিফ ব্যারিয়ার বা যে অশুল্ক বাধা সেগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে, এরকম অর্ধশত শর্ত দিয়েছে। মানে এই নেগোসিয়েশনে, শুল্ক কমানোর নেগোসিয়েশনে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই ক্ষতি হয়েছে, এবং আপনি এখানে আমি তো বললাম যে প্রায় 150-র মতো শর্ত, যেগুলো আমি তো আপনাকে মানে পরে যদি শোনে আপনার পুরো অনুষ্ঠানের আজকে আসলে আমি ধরে যেতে করতে যে পুরো অনুষ্ঠানে আমার সময় থাকবে না, মানে এত বেশি মানে তারা মানে অন্যায্য চুক্তিতে সই করে ফেলেছে ইতিমধ্যে। আর আমাদের জনগণের আসলে আপনি যদি ধরেন, আমি আসলে এটা উইথ ডিউ রেসপেক্ট, আমাদের জনগণ কিন্তু আসলে এগুলো অত বোঝার মতো কিন্তু ক্যাপাবিলিটি আমাদের জনগণের নাই। আমাদের জনগণ এখন অধিকাংশ মার্কা দেখে তারা ভোট দেয়। তো সেই জনগণকে আপনি ব্লাফ দিয়ে আপনি এ ধরনের চুক্তি করছেন, যে চুক্তিগুলো নিয়ে আমাদের পাবলিক স্পিয়ারে আরো বেশি আলোচনা বা আরো স্বচ্ছতা দরকার ছিল, বা আমাদের যারা অংশীজন ছিল বা রাজনীতিবিদ ছিল, রাজনৈতিক দল ছিল, তাদের সাথে আপনার আলাপ আলোচনা করার দরকার ছিল। আপনি কোনো কিছু না করে আপনি যখনই একটা এরকম একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আপনি সাইন করেন এবং জনগণকে একটা অন্ধকারে রাখেন, এবং আপনার নিজস্ব যে একটা ওই অনলাইনের একটা যে বেইজ আপনি গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্যারিস থেকে, এবং তাদেরকে দিয়ে আপনি বয়ান তৈরি করে যদি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই করে যাব, আর যারাই আমার বিরুদ্ধে কোনো ন্যারেটিভ দাঁড় করাবে বা এগুলো ফাঁস করে দেবে তাদেরকে আমি বলবো যে তোমরা কচু খেতি, বা তোমরা সেনাবাহিনীর দালাল, বা তোমরা আওয়ামী লীগের দালাল। তো এভাবে করে কিন্তু ওই যে আগের মতো একটা বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যখন এগুলো নিয়ে কথা বলতে যাব আমাকে বলা হচ্ছে যে হয়তো আমি আওয়ামী লীগের পক্ষে আমার ন্যারেটিভ দাঁড় করাচ্ছি, বা আমি হয়তো সেনাবাহিনীর পক্ষে দাঁড় করাচ্ছি। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আমার সেনাবাহিনী তো আমার পার্বত্য চট্টগ্রামের শান্তি নিশ্চিত করছে। এখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমার সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দিবেন এবং ওখানে একটা ইচ্ছা করে একটা মানে অরাজকতা তৈরি করবেন, তো এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর পাশাপাশি আপনি অন্যান্য যে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র থেকে যে আমাদের আমদানির পরিমাণ বাড়াতে হবে, বাধ্য করা হচ্ছে, এগুলো মেন একটা নতজানু নীতি করে তারপর যখন আপনি 15% শুল্ক কমিয়ে এটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে বড় কিছু দেখাতে যাবেন, তো এটা আসলে আমি মনে করি যে আমাদের জনগণকে এত স্টুপিড ভাবার কোনো কারণ নেই। জনগণ তারা বুঝতে পারছে যে এখানে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে, আর জনগণকে ধোকা দেওয়ার পরিণতি কিন্তু আখেরে ভালো হয় না। শেখ হাসিনাও যখন এরকম ধোকা দিতে চেয়েছিল এক সময় কিন্তু এটা ধরা পড়ে যায় যে তিনি ভারতকে বলেছেন যে ভারতকে যা দিয়েছি চুক্তিগুলো নাকি এই সরকার প্রকাশ করবে, যদিও সেটি করেনি, এখন তাদেরও গোপন চুক্তি হচ্ছে, সেই চুক্তিটাও তারা প্রকাশ করছে না। আমি আরো অন্যান্য প্রসঙ্গে যাই, তার মানে আসলে ভাবছিলাম যে আসার কথা বা ইতিবাচক বিষয় দিয়ে শুরু করবো, খুব ইতিবাচক, এটিও ঠিক খুব ইতিবাচক হচ্ছে না। এর মধ্যে আপনি অনেকগুলো কথা বলেছেন, হয়তো প্রসঙ্গক্রমে সেই বিষয়গুলো আমি আসবো। আমি একটু আসি যে গেল 31শে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন 5-6 দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা ক্রুশিয়াল সময়, এই সময়ের মধ্যে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। আপনি অনুসন্ধানী সাংবাদিক, খোঁজ খবর রাখেন অনেক, ক্রুশিয়াল সময় কেন? এর কি কোনো বিশেষ কারণ আপনি দেখেন বা একাধিক কারণ আছে? আর আমরা আসলে কোথায় যাচ্ছি?
এই প্রশ্নের উত্তরটা আসলে আমি যদি আপনার সাথে সাক্ষাৎকারটা আরো 2 দিন পরে দিতাম তাহলে হয়তো আরো বেশি স্পেসিফিক করে আমি বলতে পারতাম। এই মুহূর্তে আসলে বলা একটু কঠিন, কারণে যে আগামীকাল কিন্তু আপনি জানেন যে বিএনপির একটি সমাবেশ রয়েছে ঢাকা শহরে এবং এনসিপির একটি সমাবেশ রয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে এখান থেকে একটা বড় শোডাউন তারা দেখাবে, এবং সেখান থেকে যদি একটা কোনো সংঘাত হয়, কারণ আপনি জানেন যে একটা অনির্বাচিত সরকার যখন তারা নির্বাচন দিতে চাচ্ছে না, তখন কিন্তু তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে গেলে তাদেরকে একটা ক্যাওস তৈরি করতে হবে, একটা ঝামেলা বাঁধাতে হবে, এবং এই ঝামেলা বাঁধাবার জন্যই কিন্তু তারা গোপালগঞ্জে তাদের যে আমরা যেটাকে বলি যে সরকারি দল এনসিপি তাদেরকে পাঠিয়েছিল। তো এখন এই যে সরকারি পৃষ্ঠপোষকতা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের নাটক হচ্ছে, যে আপনি শাহবাগে একটা গ্রুপকে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে তোমরা জুলাই সনদের দাবিতে একটা আন্দোলন করো। তো এখন এগুলি যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে করা হচ্ছে এটা তো আমরা বুঝি, এটা তো বোঝার জন্য আপনাকে অত রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে না। তো এখন এই সরকার ইচ্ছাকৃত করেই কিন্তু কিছু জিনিস তৈরি করতে চাচ্ছে, আরোপিত করতে চাচ্ছে, যে আমরা দেখাচ্ছি যে দেখো এই জনগণ চাচ্ছে জুলাই সনদ। ঠিক যেমন আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূস তিনি যখন আপনার ঈদের জামাত পড়তে যায় তখন স্যার আমাদেরকে ছেড়ে যায়েন না, আপনি আরো 5 বছর থাকেন। তো আমরা তো বুঝি যেগুলো তো আসলে প্রকৃতপক্ষে কোনো মানে মানুষ তো গিয়ে তাকে বলছে না, এটা তিনি নিজস্ব কিছু ভাড়া করা লোক সেট করে রেখেছেন যারা বলছে যে আমাদেরকে ছেড়ে আপনি যায়েন না, আরো 5 বছর থাকেন। তো এই যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে, এবং এই আপনি যার কথা বললেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে মিস্টার শফিকুল আলম, তিনিও যখন ওটাকে আবার ফেসবুকে শেয়ার করছেন এবং বলছেন যে জনগণ 5 বছর চায় আমরা থাকি। তো এখন তারা যখন আবার বলে যে আগামী 3-4-5 দিনের মধ্যে একটা অনেক বড় কিছু ঘটে যাবে, তো এটাতে আমি আসলে আশাবাদী হই না, আমি বরঞ্চ শঙ্কিত হই যে নতুন কি চাল বা কোন কুটচাল তারা খেলতে চাচ্ছে, বা কোন কি একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে, মানে ওই যে তাদের যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তে আরো কয়দিন তারা ক্ষমতাটাকে আঁকড়িয়ে ধরে রাখবে। আমি দেখছিলাম আপনার ফেসবুকে, এটা নিয়েও কথা বলবো, আসলে বন্দোবস্ত ভণ্ডবস্ত কিভাবে হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরো কতগুলো তথ্য আসছে আসলে 5-6 দিনের এই সময়টার মধ্যে। পুলিশের কাছে যে তথ্য, পুলিশ বলছে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সারা দেশে হামলা বা সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ, এরকম তথ্য পুলিশ দিচ্ছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এই তথ্যটিকে? যদিও আমরা বিগত সময়ে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কথা দেখে, গোপালগঞ্জের কথা বলছিলেন, সেখানে সেটা গোয়েন্দারা স্বীকারও নাকি করেছেন ডক্টর ইউনূসের কাছে যে ব্যর্থতা ছিল। আরো অনেকগুলো ঘটনাতে আসলে গোয়েন্দা তথ্যের বিষয়টা আমরা বুঝি নাই, কিন্তু এখানে গোয়েন্দা তথ্য আছে আওয়ামী লীগ সহিংসতা চালাবে 8ই আগস্ট পর্যন্ত। জি, এখন আমি আসলে এই সরকারকে ওই ধরনের কোনো কেপেবল সরকার মনে করি না যে তাদের কাছে আসলে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নিতে পারে। কারণ এতই যদি তাদের গোয়েন্দা তথ্য থেকে থাকে তাহলে তো এই যে এনসিপির যে ছেলেগুলোকে তারা চাঁদাবাজ বানিয়ে দিয়েছে, 5 জন গিয়ে যে একসাথে ধরা পড়ছে, এরকম আরো কত জায়গায় যে কত চাঁদাবাজি ঘটনা ঘটছে, তাদের গোয়েন্দারা কি করছে? তারা এই চাঁদাবাজিগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কেন এরা যে বেপরোয়া হয়ে গেছে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তাদের কাছে কেন এই ধরনের গোয়েন্দা তথ্য থাকছে না যে কারা কারা এই এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, বা নাহিদ বা আসিফ তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে? তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারছে না। তো এখন এই সরকার যদি বলে যে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে বা এই তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে, আমি আসলে তেমনটি মনে করি না। কারণ যেখানে দিনে দুপুরে মিটফোর্টের সামনে প্রকাশ্যে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয় এবং এই সরকার তার কোনো ক্লু বের করতে পারে না, এবং দেখা যাচ্ছে যে আরো অনেক ক্ষেত্রেই আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার কি চরম একটা অবনতি ঘটেছে। তো সেক্ষেত্রে তো এরা আসলে এদের কাছে যদি পর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকতো তাহলে তারা এগুলো ব্যবস্থা নিত। আপনি দেখেছেন যে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি অনেক নাকি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে এবং বিএনপি ম্যাসিভলি তারা বহিষ্কার করছে। এখন এর বেশি বিএনপির পক্ষে আর কি বা করার সক্ষমতা আছে? তারা বলছে এদেরকে ধরুন, এদেরকে আপনি ব্যবস্থা নেন, তাদেরকে কারাগারে ভরেন, কিন্তু কয়জন বিএনপির কর্মীকে তারা আটক করেছে চাঁদাবাজির পরবর্তী সময়? আপনি দেখেছেন এগুলো ইচ্ছা করে তারা চাচ্ছে যে বিএনপির এরা চাঁদাবাজি করুক, এরা আরো ঝামেলা করুক। এবং আবার লালমনিরহাটের পাটগ্রামের মতো ঘটনা যদি ঘটে, মানে ঘটেছে তো যে তাদেরকে ধরলে তারা আবার বিএনপির লোকজন গিয়ে আবার প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে, থানা ঘেরাও করছে, এরকম ঘটনা তো হচ্ছে না। কিন্তু তারপরে তো এটার দায় তো সরকারকে নিতে হবে, কারণ বিএনপি তো এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। রাষ্ট্র ক্ষমতায় তো এখন রয়েছে ডক্টর ইউনূসের সরকার, অতএব যা দায় দায়িত্ব এটা তো এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, পুলিশের আইজিপিকে নিতে হবে। আমি তো মনে করি না যে পুলিশের আইজিপি সে বিএনপির পন্থী কোনো মানুষ, এবং তার আইডেন্টিটি নিয়েও তো আমরা জানি যে তিনি কোন দলকে বা কোন রাজনৈতিক দলকে তিনি ফেভার করছেন। তো সেক্ষেত্রে পুলিশের এটা এখন আমি যদি আপনাকে লাইভ টক শোতে বলি, এই পুলিশের আইজিপি যিনি রয়েছেন বর্তমানে, তিনি এটা সকলেই জানেন, এবং পুলিশেরও যারা, আপনি জানেন যে পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি শেখ হাসিনা শাসনামলের সময়, সেই বেনজির থেকে শুরু করে আরুন, তো আমার কাছে সবচেয়ে বেশি তথ্য আমার কাছেই থাকে। তো আমি জানি যে পুলিশের আইজিপিটাকে কোন কারণে বসানো হয়েছে, কারণ ইতিপূর্বে যিনি আইজিপি ছিলেন বলা হচ্ছিল যে তিনি হয়তো বিএনপি পন্থী, এ কারণে তাকে সরিয়ে দিয়ে জামাতপন্থী একজনকে বসানো হয়েছে। আবার জামাতপন্থী যাকে বসানো হয়েছে তার
14 গোষ্ঠী অর্থাৎ স্ত্রী এবং তার পুরো পরিবারটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত, এবং এ কারণেই তাকে বসানো হয়েছে এখানে, যে তিনি আওয়ামী লীগের যারা স্থানীয় লোকজন রয়েছেন গোপালগঞ্জে তাদেরকে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন, তিনি পাশাপাশি তার যে শ্যালক তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এবং এটা নিয়ে আমি আমার ফেসবুকে আমি পোস্টও করেছি, টকশোতে আমি বলেছি। কিন্তু কথা হচ্ছে এগুলো বলে আমার লাভ নেই, কারণ আলটিমেটলি একজন জামায়াতপন্থী লোককে আমাদের আইজিপি করা হয়েছে। তো এখন এই জামায়াতপন্থী লোক তিনি তো চাবেনই যে বেশি বেশি করে বিএনপির লোকরা বিশৃঙ্খলা তৈরি করুক, এতে তিনি যেই রাজনৈতিক দলটাকে পছন্দ করেন তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে। এবং আমি যে বললাম, আমি অন রেকর্ডই আপনাকে এই কথাটা বললাম, এবং পারলে কেউ আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করুক যে পুলিশের আইজিপি মিস্টার বাহার পন্থা ছাড়া মানুষ কি করে খুঁজে বের করবেন? মানে সেই যে বেগম জিয়ার কথা, পাগুলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, মানে এরকম পন্থা ছাড়া মানুষ কোথায় পাওয়া যাবে? না, এখন তো প্রত্যেকেরই একটা রাজনৈতিক প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা সরকারি একটা জায়গায় আপনি বসবেন, আপনাকে তো ওই শপথ নিতে হবে যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না। তো তখন তো আপনাকে ওইভাবেই নিজেকে পরিচালিত করতে হবে, যে আপনার যতই আপনি বায়াস হন একটা রাজনৈতিক দলের প্রতি, কিন্তু যখন আপনি শপথ নিচ্ছেন, আপনি তারপরে যদি শপথ নেওয়ার পরে যদি আপনি কোন একটা রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেন, তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন। এটা শপথ ভঙ্গ করার অপরাধ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ নিয়েছিলেন যে আমি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করব না, কিন্তু তিনি তো অত্যন্ত মাত্রায় তিনি অনুরাগী এই এনসিপি বা এই কিংস পার্টির প্রতি, আবার অত্যন্ত বিরাগ তার বিএনপির প্রতি, কারণ বিএনপি কেন নির্বাচন চাচ্ছে। তো এই যে তিনি যে ইতিমধ্যে তিনি যে নিজেকে অনুরাগ এবং বিরাগের বশবর্তী হব না বলার পরেও যে তিনি এনসিপির প্রতি তার অনুরাগ আর বিএনপির প্রতি তার বিরাগ, এটা যে তিনি প্রমাণ করে দিচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে যে তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় পদে যিনি আছেন, তিনি যখন শপথ ভঙ্গ করেন, সেখানে পুলিশের আইজিপি বা অন্য যারা রয়েছে তারা তো করবেই, তারা তো ওখান থেকে আশকারাটা পেয়ে যাচ্ছে। তাহলে আসলে নিরপেক্ষ নির্বাচন, সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। নির্বাচন নিয়ে আরো একটু জিজ্ঞাসা করবো আপনার কাছে, কিন্তু এর মধ্যে আরো একটা খবর, আওয়ামী লীগ ক্যাডারদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এরকম একটা খবর দেখা গেল যে সেনাবাহিনীর একজন মেজর সাদিক, এবং তাকে এখন হেফাজতে রাখা হয়েছে, তদন্ত করে প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছে সেনাবাহিনী। এই খবরের এই বিষয়ে কি কোনো জানাশোনা আছে? এই খবর কেমন প্রশিক্ষণ দিচ্ছেন, কি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে? একজন মেজর দিচ্ছেন যে এখন এটা দায়ী যিনি মেজর, তাকে তো এখন এটা যেহেতু তথ্যটা এসেছে, এখন এটা নিয়ে তো আরো বেশি করে অনুসন্ধান করা উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা কি করছেন, তারা এটা নিয়ে অনুসন্ধান করুক, এবং যিনি দায়ী হবেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনবেন। আর আমার তো মনে হয় না যে বর্তমান সেনাবাহিনী ওই অবস্থায় রয়েছেন যে আপনি সেনাবাহিনীর কাউকে ধরলে তারা বলবে যেটা আমাদের লোক, তাকে ছেড়ে দাও বা তাকে হেনস্থা করো না। ওই অবস্থায় কিন্তু বর্তমান সেনাবাহিনী নেই। তাই যদি হতো তাহলে এনটিএমসির জিয়াউল হাসানের কথা আপনি চিন্তা করেন, যাকে বলা হচ্ছিল যে এনটিএমসির জিয়াউল হাসান, তাকে নাকি এই বর্তমান সেনাপ্রধান তিনি বাঁচাবেন বা তার পরিচিত লোক তাকে শাস্তির মুখোমুখি করা হবে না। আপনি দেখেন জিয়াউল হাসানের কি পরিণতি হয়েছে, সে কি পালাতে পেরেছিল? পালাতে পারেনি, এবং তাকে ধরা হয়েছে, তিনি এখন কারাগারে আছেন এবং তার যথাযথ বিচার হচ্ছে। এবং আপনি উপযুক্ত দোষী প্রমাণ করে সেনাবাহিনীর প্রাক্তন যারা কর্মকর্তা রয়েছেন তাদের যদি বিচারের মুখোমুখি করেন, আমার মনে হয় না যে বর্তমান সেনাপ্রধান বা সেনাবাহিনী যারা রয়েছেন তারা এতে কোনো ধরনের বাধার সৃষ্টি করবেন। কিন্তু হ্যাঁ, আপনি জানেন যে বিদেশ থেকে একটা বয়ান তৈরি করা হচ্ছে যে এই সেনাবাহিনীর একটা বড় অংশ তারা হয়তো ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায়। এখন আপনি জানেন যে একটাই বাহিনী যেটা এখন বর্তমানে ফাংশনাল আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এখন আপনি যদি এটাকে বিতর্কিত করতে পারেন